আসসালামু আলাইকুম। বিবিসি টাইম বেডিতে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ, হুতি বাহিনী, ইরান যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। গাজায় জাতিগত নিধন চলছে বললেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী। জানিয়ে দেব গাজায় জাতিসংঘের স্কুলে আশ্রয় নিয়েছে 4 লাখেরও বেশি ফিলিস্তিনি। আরও জানিয়ে দিব হামাস চাইলে কালই যুদ্ধ বন্ধ বলেছেন যুক্তরাষ্ট্র। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত 47। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে বলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিন ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। গাজায় জাতিগত নিধন চলছে বললেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন বলেছেন গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের জাতিগত নিধন চালাচ্ছে। ইসরায়েলি চ্যানেল ডেমোক্রেটিভ দেয়ার এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। মোশে ইয়ালন অধিকৃত পশ্চিম তীর ও গাজায় নেতানিয়াহুর ডানপন্থী সরকারের নীতির সমালোচনা করে বলেন, আমাদের দখলদারিত্ব সংযুক্তি জাতিগত নিধনের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। 2013-16 সালের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করা ইয়ালন জোর দিয়ে বলেন গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ড জাতিগত নিধনের শামিল। এ সময় সাক্ষাৎকারে গ্রহণকারীর আশ্চর্য হয়ে বাধা দিয়ে জিজ্ঞেস করেন, আমি কি আপনার কথা ঠিক শুনেছি? গাজার উত্তরাঞ্চলে জাতিগত নিধন, আপনি কি মনে করেন আমরা সেই পথেই আছি? জবাবে ইয়ালন বলেন, কোন পথে কি ঘটছে সেখানে বেইত লাহিয়া এখন আর নেই, বেইত হানুন আর নেই, আর এখন তারা ইসরায়েলি সেনাবাহিনী জাবালিয়া নিয়ে কাজ করছে। তারা আরবদের এলাকা সাফ করে ফেলেছে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে পুনরায় সংগঠিত হওয়া ঠেকাতে গত 5 অক্টোবর থেকে গাজার উত্তর অঞ্চলে বড় ধরনের স্থল আক্রমণ শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েল ওই এলাকায় দখল করতে চাইছে এবং সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করতে চাইছে। গত বছর অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েলি তাণ্ডবে প্রায় 44,400 মানুষ নিহত এবং 1,05,000-এরও বেশি আহত হয়েছে। এরপরও গাজা উপত্যকায় গণহত্যা চলমান রয়েছে। গাজায় গণহত্যার দ্বিতীয় বছরের ক্রমবর্ধমান আন্তর্জাতিক নিন্দার ঝড় বইছে। জাতিসংঘ থেকে শুরু করে ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসও ইসরায়েলের বর্বরতার নিন্দা করেছে। গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় প্রাণঘাতী যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও হয়েছে। গাজায় জাতিসংঘের স্কুলে আশ্রয় নিয়েছে 4 লাখের বেশি ফিলিস্তিনি। গাজায় 4,15,000-এরও বেশি বাস্তুচ্যুত বর্তমানে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা স্কুল ভবনে আশ্রয় নিয়েছে। রোববার 1 ডিসেম্বর সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক বিবৃতিতে ইউএনডব্লিউর একটি স্কুলে আশ্রয় নেওয়া নারীদের কথা পোস্ট করা হয়েছে। ক্লান্তি প্রকাশ করে আয়শা নামের একজন বলেন, এ জায়গায় শিক্ষার জন্য বসবাসের জন্য নয়। তিনি বলেন, আমরা যে স্বাস্থ্য পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, অর্থনৈতিক অবস্থা, খাদ্য ও পানি সুরক্ষিত করার সংগ্রামে আমরা প্রচন্ড ভুগছি। কোনো সহায়তা নেই, কোনো সাহায্য নেই। জাতিসংঘের এই সংস্থাটি বলছে, কয়েক লাখ মানুষ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে খুব খারাপ পরিস্থিতিতে বেঁচে থাকার চেষ্টা করছে। গত বছর অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েলি তাণ্ডবে প্রায় 44,400 মানুষ নিহত এবং 1,05,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। এরপরও গাজা উপত্যকায় গণহত্যা চলমান রয়েছে। গাজায় গণহত্যার দ্বিতীয় বছরের ক্রমবর্ধমান আন্তর্জাতিক নিন্দার ঝড় বইছে। জাতিসংঘ থেকে শুরু করে ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসও ইসরায়েলের বর্বরতার নিন্দা করে আসছে। গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। হামাস চাইলে কালই যুদ্ধ বন্ধ বলেছেন যুক্তরাষ্ট্র। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলার মধ্য দিয়ে মিশরের কায়রোতে চলছে যুদ্ধবিরতির আলোচনা। সেখানে হামাসের প্রতিনিধিরা উপস্থিত আছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র বলেছে, হামাস চাইলে কাল থেকেই যুদ্ধ বন্ধ হবে। এই আলোচনার মধ্যে গাজার আবারও বড় আকারের হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল শনিবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলায় অন্তত 100 জনের মৃত্যু হয়। এর মধ্যে সেভ দ্য চিলড্রেনের কর্মী সহ বেশ কয়েকজন ত্রাণ সংস্থার কর্মী রয়েছেন। আজ রোববার আল জাজিরা এক প্রতিবেদনে
তথ্য জানা যায়। স্থানীয় সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এজেন্সির বরাতে রয়টার্স জানায় এই হামলা অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। ইসরায়েলি সেনারা গত 6 অক্টোবর থেকে জাবালিয়া, বেইত লাহিয়া ও বেইত হানুন অবরোধ করে রাখায় অ্যাম্বুলেন্স ও জরুরি কর্মীদের অভাবে তাদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। এর আগে দক্ষিণ খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় ত্রাণ নিতে আসা 12 ফিলিস্তিনি সহ 3 জন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও একজন সেভ দ্য চিলড্রেনের কর্মী নিহত হয়েছে। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মীদের ওপর তৃতীয়বারের মতো হামলা হলো। অন্যদিকে খান ইউনিসে মসজিদ থেকে ফেরার পথে সেভ দ্য চিলড্রেনের কর্মী আহমদ ফয়সাল ইসলামী আল কাদি নিহত হয়েছেন। শনিবার উত্তর গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন গাজা সুপ কিচেনের শেফ মাহমুদ আল মাধুন। বেইত লাহিয়া অবরুদ্ধ চিকিৎসা কেন্দ্র কামাল আদওয়ান হাসপাতালে কর্মরত ছিলেন তিনি। এর আগে এক প্রতিবেদনে ইউএনআরডব্লিউ জানিয়েছে 2024 সাল মানবিক সহায়তাকারী কর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর। বেশিরভাগই গাজায় ইউএনআরডব্লিউ কর্মী। এর আগে দের এল বাহলাহে একটি বেকারির সামনে ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে 2টি মেয়ে ও একটি নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি। ইসরায়েলের ত্রাণ দেয়াকে ব্যাহত করেছে বলে অভিযোগের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দিতে আহ্বান জানিয়েছেন তারা। হামাসের প্রতিনিধিরা গাজায় যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্যে এখন কায়রোতে অবস্থান করছেন। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার মেয়াদ শেষ হওয়ার আগে গাজা যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর উপর চাপ প্রয়োগ করছেন বলে জানা গেছে। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে হামাস আজ জিম্মিদের মুক্তি দিলে আগামীকালই গাজায় যুদ্ধ বন্ধ হয়ে যাবে। শনিবার অ্যাডান আলেকজান্ডার নামে একজন ইসরায়েলি আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন সাবেদ এক বিবৃতিতে বলেছেন, জিম্মির ভিডিও হামাসের সন্ত্রাসী কার্যকলাপের নিষ্ঠুর স্মারক, যা তারা একাধিক দেশের নাগরিকদের উপর চালিয়েছে। যদি হামাস বন্দীদের মুক্তি দেয়, গাজায় যুদ্ধ আগামীকালই বন্ধ হয়ে যাবে। গাজার মানুষের দুঃখ দুর্দশার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। 2023 সালে 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় 44,382 ফিলিস্তিনি মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 1,05,142 জন। বাস্তুচ্যুত হয়েছেন 20 লাখেরও বেশি বাসিন্দা। গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত 47। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 15 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত 24 ঘন্টায় উপত্যকাটি মোট নিহত হয়েছেন 47 ফিলিস্তিনি, আহত হয়েছেন অন্তত 108 জন। খবর রয়টার্স ও আল জাজিরার। গাজার কেন্দ্রস্থল নুসেইরাত শিবিরে ইসরায়েলি বিমান হামলায় একটি বাড়িতে 6 জন নিহত হয়েছেন এবং গাজার সিটির একটি বাড়িতে 3 জন নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। গাজা উপত্যকার দক্ষিণীয় অঞ্চলে খান ইউনিসের একটি তাঁবুতে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে 2 শিশু নিহত হয় এবং মিশরের সীমান্তের কাছে রাফায় বিমান হামলা চালায় আরও 4 জন নিহত হয়েছে বলে চিকিৎসকরা রয়টার্সকে জানিয়েছেন। যুদ্ধবিরতির বিষয়ে হামাসের প্রতিনিধিদের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে কায়রো। এর মধ্যে গাজা জুড়ে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। তারা গাজার উত্তরাঞ্চলে বাড়িঘর উড়িয়ে দিয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় 1200 জন নিহত হয়, আহত হয় 4000-এর মতো। হামাস জিম্মি করে 240 থেকে 253 ইসরায়েলিকে। হামাসের হামলার জবাবে ইসরায়েল গাজার সর্বাত্মক যুদ্ধ শুরু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা এখন পর্যন্ত অন্তত 44,382 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও 1,05,142 জন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে বলেছেন কিম। উত্তর কোরিয়ার নেতা কিম জন উইন বলেছেন, ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের কারণে ইউক্রেন দূরপাল্লার অস্ত্র ব্যবহার করছে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, রাশিয়ার জন্য এখনও আত্মরক্ষার অধিকার রয়েছে এবং মস্কোতে শত্রুপক্ষের কঠোরভাবে প্রতিশোধ নিতে হবে। শনিবার 30 নভেম্বর রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার 29 নভেম্বর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেও বেলোভসের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন। রয়টার্স উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেএনসিএন বরাত দিয়ে প্রতিবেদনে জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে কিম জন উইন বলেন, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা কিয়েভ সরকারে তাদের দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার উপর আক্রমণ চালাতে বাধ্য করেছে। রাশিয়াকে এখন শত্রু শক্তির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পদক্ষেপ নিতে হবে। কিম আরো বলেন, রাশিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় রাশিয়ার প্রতি সর্বদা সমর্থন জানাবেন উত্তর কোরিয়া সরকার, সেনাবাহিনী এবং জনগণ। উল্লেখ্য, কিম জন ইন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে চলতি বছরের জুন মাসে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির আওতায় উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছে। এই চুক্তির অংশ হিসেবে দুই দেশে একে অপরের সহায়তা দেবে এবং পারপার্শ্বিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এরপর সেপ্টেম্বর মাসে রাশিয়ার দুই দেশের নেতাদের শীর্ষ বৈঠকে দেশ দুটির সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা তথ্য অনুযায়ী ওই বৈঠকের পর উত্তর কোরিয়া রাশিয়ায় 10,000-এর বেশি গোলাবারুদের কন্টেইনার, স্বচালিত হাউটজার এবং একাধিক রকেট লঞ্চার
লঞ্চার পাঠিয়েছে। এদিকে পশ্চিমা দেশগুলোর অভিযোগ রয়েছে যে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া 10,000 সৈন্য পাঠিয়েছে রাশিয়ায়, যদিও কিম ও বেলারুসের বৈঠকে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায়, উত্তর কোরিয়া পাঠানো সৈন্যরা বর্তমানে রাশিয়ার সম্মুখ সারিতে মোতায়েন রয়েছে এবং তারা রাশিয়ার বাহিনীর সঙ্গে যোগ দিয়ে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করছে। সম্প্রতি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে। হামলার পর এর পাল্টা প্রতিক্রিয়া রাশিয়া ইউক্রেনের সামরিক শক্তি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বেলোসোভো উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নৌ কোয়াং চলকে বলেছেন, কিম ও পুতিনের চুক্তি উত্তর পূর্ব এশিয়ার শক্তির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।